সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিশন ডকুমেন্ট, যেটা 2018 সালের পূর্বে বর্তমান সরকার দ্বারা পাবলিশ করা হয়েছিল বা বর্তমান সরকারের জনপ্রতিনিধিদের দ্বারা পাবলিশ করা হয়েছিল, সেই ভিশন ডকুমেন্টের উল্টো পথে হাঁটছে কি সরকার? কারণ ইদানিং কিছু চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এরকম বেরিয়েছে যেগুলা রেগুলার চাকরি নয়, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ। অর্থাৎ যেখানে জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি বা টেটের মাধ্যমে শিক্ষক, টিপিসির মাধ্যমে রেভিনিউ ইন্সপেক্টর, তহসিলদার নিয়োগ করার কথা ছিল, সেখানে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে এমটিএস, ক্লারিক্যাল, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ চলছে। পাশাপাশি রেভিনিউ ইন্সপেক্টর, তহসিলদার যে অফিসারগুলো আছে সেই পোস্টগুলো তো টিপিসি বাদ দিয়ে অবসরপ্রাপ্তদের নিয়োগ চলছে। অর্থাৎ গোটা 2-3টা নিয়োগ প্রক্রিয়া এরকম শুরু হয়েছে যেখানে আউটসোর্সিং, কন্ট্রাকচুয়াল, অনিয়মিত চাকরির সংখ্যা দিন দিন বাড়ছে, যেখানে রেগুলার চাকরির প্রতিশ্রুতি বা রেগুলার চাকরির মানে কথা বলা হয়েছিল, সেখানে এই আউটসোর্সিং চাকরি কেন, সে বিষয়ে কিন্তু কোশ্চেন জাগছে। তাহলে কি জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি, টিআরবিটির মাধ্যমে এসটিজিটি টেট 1, টেট 2 শিক্ষক পদে বা টিপিএসসির মাধ্যমে নিয়োগ কি সরাসরি বন্ধ হয়ে যাবে? প্রতিবেদন কিন্তু সেটাই বলা হচ্ছে। আমরা 2টা চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এরকম বেরিয়েছে যেগুলো আউটসোর্সিং চাকরি, যেগুলি জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা যেত, এটা একটা। আরেকটা বেরিয়েছে রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, তাছাড়া সার্ভেয়ার, তহসিলদার, আমিন, এই পোস্টও কিন্তু টিপিএসসি বা জেআরবিটির মধ্যে নিয়োগ করা যেত, এটাও কিন্তু সেই পথে হাঁটেনি। এখানে আরেকটা ক্যাটাগরি ভ্যাকেন্সি পেয়েছে, যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে, জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা টিপিএসসির মাধ্যমে নিয়োগ চলতো, স্টেনো যেটা সিপিএসসির মাধ্যমে নিয়োগ করা যেত, অ্যাসিস্ট্যান্ট এফআরএ জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা যেত, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা যেত। এখানে আরও কিছু পোস্ট আছে যেখানে বলা হয়েছে মানে আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করা হবে। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ড্রাইভার, মাল্টি টাস্কিং স্টাফ, যেটা অনায়াসেই জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে আর মাল্টি স্টাফ। তারপর লয়ার এলডি অ্যাসিস্ট্যান্ট, লয়ার ডিভিশন ক্লার্ক, পিয়ন ক্যাটাগরি, লয়ার ডিভিশন ক্লার্ক, যেটা জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা যেত, সেটা কিন্তু জেআরবিটির মাধ্যমে নিয়োগ হচ্ছে না, আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ হচ্ছে, অর্গানাইজেশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে। অর্থাৎ নিয়মিত পদ কিন্তু পূরণ করা হচ্ছে, কন্ট্রাকচুয়ালভাবে বা অনিয়মিতভাবে চাকরিটা দেওয়া হবে। অর্থাৎ যে চাকরিটা দেওয়া হবে মাত্র 6 মাস, 1 বছরের কন্ট্রাকচুয়াল পোস্টে, ভবিষ্যতে এই চাকরির কোনো ভ্যালিডিটি থাকবে না, যেখানে ডিএ, এইচআরএ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে না। প্রতিবেদন কি উঠে এসেছে সেটা আমরা দেখে নিই। রাজ্য সরকারি দপ্তরে বেসরকারি সংস্থার মাধ্যমে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, লয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টি স্টাফ, এলডি অ্যাসিস্ট্যান্ট, স্টেনো, রেভিনিউ ইন্সপেক্টর, গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, গ্রুপ বি গেজেটেড পোস্ট, তাছাড়া আমিন, এই পোস্টগুলো নিয়োগ চলছে এবং অন্যান্য শিক্ষক কর্মচারীও নিয়োগ চলছে বেসরকারি সংস্থার মাধ্যমে। শুধু তাই নয়, বেসরকারি সংস্থার মাধ্যমে মহাকরণ থেকে শুরু করে এমবিবি বিশ্ববিদ্যালয়ে, উপজাতি কল্যাণ দপ্তরে, ফরেস্ট ডিপার্টমেন্টে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, পিডাব্লিউডি ডিপার্টমেন্টে, বিদ্যুৎ দপ্তরে, বেশ কিছু দপ্তরে, ত্রিপুরা 48টা সরকারি দপ্তর আছে এরকম, যে দপ্তরগুলোতে মানে বেসরকারি সংস্থার মাধ্যমে আউটসোর্সিং এর মাধ্যমে অফিসার কর্মচারী নিয়োগ করা হচ্ছে, যেগুলো টিপিসি বা জেআরবিটির মাধ্যমে নিয়োগ করা সম্ভবত। 6 থেকে 11 মাসের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হয়। বেকার বিরোধী সিদ্ধান্তের দৌলতে বেকার যুবক যদি কোনোদিন নিয়মিত বেতন ভাতা কিন্তু তারা পাবে না, নিয়মিত হওয়ার কোনো সুযোগ থাকবে না, সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তাদের চাকরি করতে হবে। রাজ্য সরকারের ফিক্সড পে কর্মচারী প্রতি মাসে যে বেতন পাচ্ছে তা চুক্তিভিত্তিতে নিয়োজিত কর্মচারীও প্রদান করা হবে না। তাহলে কি ফিক্সড পে কথা বন্ধের জন্য মানে বেকারদের চাকরির জন্য কি এই পথে হেঁটেছে সরকার? কারণ এখানে ফিক্সড পে যে টার্মস কন্ডিশন সেটা কিন্তু এখানে এফেক্ট হবে না। চুক্তিভিত্তিক চাকরি 6 থেকে 11 মাস পরে চাকরি থেকে ছাঁটাই বা চাকরি থেকে বের করে দেওয়ার সম্ভাবনা প্রবল, যদি কন্ট্রাক্টটা যদি আমাদের 1 বছরের পর যদি সেটা বৃদ্ধি করা হয়, 11 মাস পরে যদি বৃদ্ধি না করা হয়, উল্টো যে কোনো দিন ছাঁটাই করতে পারে বেসরকারি সংস্থা। বিষয়টি প্রকাশ্যে আসার পরে রাজ্য জুড়ে বেকার মহলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যবাসীর তীব্র নিন্দা এবং সমালোচনার ঝড় বইছে। 8 ফেব্রুয়ারি রাজ্যে প্রভাতী বিভিন্ন সংবাদপত্রে যে সোফেদের আন্ডারে একটা নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে, যেখানে ত্রিপুরা হাউজিং বোর্ড সরকারি দপ্তর, ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সরকারি দপ্তর, এমবিবি ইউনিভার্সিটি সরকারি ইউনিভার্সিটি, ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, স্মল সেভিং ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইনফরমেশন কমিশন, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট সহ বেশ কিছু সরকারি দপ্তরে কর্মী নিয়োগ চলছে বেসরকারি সংস্থা বা সোফেদের মাধ্যমে বা থার্ড পার্টি অর্গানাইজেশনের মাধ্যমে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, জিআরবিটি, টিআরবিটিকে বাদ দিয়ে এই বেসরকারি সংস্থার মাধ্যমে কেন সরকারি দপ্তরে কর্মচারী নিয়োগ হচ্ছে তা নিয়ে কিন্তু
প্রশ্ন উঠেছে কেন এই সরকারি চাকরির কোনো ভবিষ্যৎ নেই। এই যে পোস্টগুলো নিয়োগ চলছে, এই পোস্টগুলো জেআইবিটি, টিপিএসসি বা টেটের মাধ্যমে অবশ্যই নিয়োগ করা যেত, কিন্তু সরকার সে পথে হাঁটছে না। উল্টো বেকার যুবতীদের বেতনের নামে প্রত্যেক মাসে ঠকানো হচ্ছে। এদিকে বেকার ঠকানোর ক্ষেত্রে আরও একটা ধাপ এগিয়ে গেছে ঊনকোটি জেলা পরিষদ। ঊনকোটি জেলা পরিষদ কী করেছে? ঊনকোটি জেলা পরিষদের কর্মকাণ্ডটা দেখলে আরেকটু মানে স্পষ্ট হবে জিনিসটা। ঊনকোটি জেলা প্রশাসন কী করেছে? ঊনকোটি জেলা প্রশাসন বলেছে অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সার্ভিসর গেজেটেড পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টর নন গেজেটেড পোস্ট, সার্ভিলিয়ান নন গেজেটেড পোস্ট, তহসিলদার নন গেজেটেড পোস্ট, আমিন, এই পোস্টগুলোতে নিয়োগ হবে। ভালো সংখ্যক ভ্যাকেন্সি এই পোস্টগুলোতে বেরিয়েছে। বেতন 30 থেকে 50,000 টাকা দেওয়া হবে। তবে শর্ত রাখা হয়েছে ন্যূনতম বয়স তোমার 60 হতে হবে। অর্থাৎ বেকাররা যেখানে তহসিলদার আমিনের পোস্টে অ্যাপ্লাই করতে পারতো, বেকাররা সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। কারা অ্যাপ্লাই করতে পারবে? অবসরপ্রাপ্ত কর্মচারীরা, যারা অলরেডি চাকরি থেকে চলে গিয়েছে, যার ন্যূনতম বয়স 60, তারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ বোঝা যাচ্ছে বেকাররা চাকরির জন্য রাস্তায় আন্দোলন। আর এদিকে কি চলছে? তহসিলদার আমির মতো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, সার্ভের মতো গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, যেগুলো জেআইবিটির মধ্যে নিয়োগ করা হতো, সেটিগুলো নিয়োগ না করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অর্থাৎ এক দিকে চতুর্দিকে চলছে এই ধরনের নতুন নতুন প্রকল্প, নতুন নতুন মাধ্যম বেকারদের চাকরি থেকে দূরে রাখার জন্য বা কন্ট্রাকচুয়াল চাকরির দিকে বেকারদের উৎসাহিত করার জন্য। এখানে রাজ্য সরকার কর্মচারী নিয়োগের নীতিমালা অনুযায়ী এই পদগুলি, যেগুলা আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট যেটা নিয়োগ করছে, রেভিনিউ ইন্সপেক্টর, গ্রুপ বি গেজেটেড বা ক্যাঙ্গারু, এই পোস্টগুলো টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা যেত। তহসিলদার আমিন এই গ্রুপ জেআইবিটির মাধ্যমে নিয়োগ করা যেত, কিন্তু সেগুলো নিয়োগ না করে সেগুলো অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে বিলিয়ে দেওয়া হচ্ছে। তার নিয়ে তীব্র নিন্দা ও সমালোচনার জট তুলেছে শিক্ষিত বেকাররা। এদিকে বিজেপির ভীষণ ডকুমেন্টে বেকারদের বছরে 50,000 চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সরকারি চাকরি, কিন্তু কর্মসংস্থান প্রতি করে একটা ছিল, সরকারি চাকরি প্রতিশ্রুতি 50,000 ছিল, যা 2018 সাল তীব্রতায় ক্ষমতায় এসেছিল বিজয়ী সরকার এই প্রতিশ্রুতি দিয়ে। সেই সরকার এখন থেকে সরকারি চাকরিতে বেকারদের নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে। বেকারদের চির বঞ্চিত করার জন্য এবার থেকে বিভিন্ন স্তরের অফিসার পদে সরাসরি অফিসার নিয়োগের পাশাপাশি সরকারি দপ্তরে বেসরকারি সংস্কারের মাধ্যমে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য তথাকথিত সুশাসন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বেকারদের সঙ্গে সরাসরি রসিকতায় নেমেছে বর্তমান সরকার। সফেদের আন্ডারে বা এবং ঊনকোটি জেলা ডিস্ট্রিক্টের যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে, সেই বিজ্ঞাপনে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরিয়েছে, টিপিএসসি বলেছে তো টিসিএস অফিসার পদে, সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, ফুড ইন্সপেক্টর, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, ইন্সপেক্টর ট্যাক্সেস, স্মল সিভিল ইন্সপেক্টর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, লেবার ইন্সপেক্টর, লেকচারার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পদেও কিন্তু ভবিষ্যৎ নিয়োগ হবে কিনা সন্দেহ আছে। কারণ রাজ্য সরকারের কাছে একটা অস্ত্র পেয়ে গিয়েছে, অবসরপ্রাপ্তদের নিয়োগ করবে না হয় সফেদের মাধ্যমে বা থার্ড পার্টি অর্গানাইজেশনের মাধ্যমে, আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ করবে। আউটসোর্সিং চাকরিটা হয়তো অনেকে একটু কনফিউশন বা ডাউট থাকে। আউটসোর্সিং চাকরি হলো তোমাকে সরকারি দপ্তরে চাকরি দেবে, কিন্তু সরকার তোমাকে ডাইরেক্ট চাকরিটা দেবে না। থার্ড পার্টি কোনো কোম্পানি বা সোফের তোমাকে নিয়োগ করে ওই দপ্তরে তোমাকে প্লেস অফ পোস্টিং দেবে। থার্ড পার্টি কোম্পানি বা সোফের তোমাকে স্যালারি দেবে, আর তুমি চাকরি করবে ওই সরকারি দপ্তরে বসে। ধরে নাও তুমি এইচএম অফিসে চাকরি করছো, বিডিও অফিসে চাকরি করছো, তোমার পাশাপাশি অন্যান্য সরকারি কর্মচারীরা বেসিক পে পাবে, ডিএ পাবে, হাউজেন পাবে, অন্যান্য সুযোগ সুবিধা পাবে। তুমি যেহেতু আউটসোর্সিং কোম্পানি, তোমাকে 10-12 হাজার টাকা বেতন চাকরি করতে হবে। 6-11 মাস পরে তোমার কন্ট্রাক্টটা রিনিউ করা হতে পারে, নাও করা হতে পারে। তোমাকে কিন্তু বিডিও অফিস ডাইরেক্ট রিক্রুটমেন্ট করেনি, বা তোমাকে গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে নিয়োগপত্র দেওয়া হয়নি। তাই ওই অফিসে অন্যান্য স্টাফরা যে বেনিফিট বা সুবিধা পায়, তোমরা সেটা কিন্তু ক্লেম করতে পারবে না। তোমরা স্যালারিটা দেবে থার্ড পার্টি অর্গানাইজেশন বা সোফেদ বা অন্য কোনো কোম্পানি যারা এই মানে টেন্ডারটা পেয়েছে। এখানে আরও কিছু উল্লেখ করা হয়েছে। জিআরবিটি বান্ধব গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এবং টিআরবিটি বান্ধব এসটিপিজিটি টেট 1 টেট 2 পদে সরাসরি নিয়োগ হবে কি ভবিষ্যতে, নাকি হবে না, সে বিষয়ে কিন্তু কোশ্চেন তুলেছে। ঊনকোটি জেলা পরিষদ কোন ক্ষমতা বলে টিপিএসসিকে বাদ দিয়ে বুড়োদের নিয়োগের সিদ্ধান্ত নিল, এই নিয়ে প্রশ্ন রয়েছে। অবশ্যই মন্ত্রিসভা পারমিশন দিয়েছে। ঊনকোটি জেলা পরিষদ বেকারদের বঞ্চিত মোটা বেতন অবসরদের নিয়োগের জন্য যে বিজ্ঞাপন জারি করেছে, রাজ্য সরকার এই ধরনের বেকার বিরোধী নিয়োগ প্রক্রিয়ার গোটা প্রকাশ্যে আসতেই রাজ্যব্যাপী কিন্তু সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং অসন্তুষ্টি বিরাজ করছে। আমরা ধরে নিলাম পেপারে হয়তো বিরোধী কথাবার্তা লিখেছে, আমরা ধরে নিলাম। এখন সবার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে সোফেদের আন্ডারে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, লয়ার ডিভিশন ক্লার্ক আমরা সবাই জানি জেআরবিটির মাধ্যমে নিয়োগ হয়। এখানে স্যালারি কি, মাধ্যমিক পাস, ঠিক আছে, কোয়ালিফিকেশন মিলে যাচ্ছে, 16,050 টাকা স্যালারি, ঠিক আছে। ত্রিপুরা হাউজিং কনস্ট্রাকশন বোর্ড অর্থাৎ গভর্নমেন্ট অর্গানাইজেশনের চাকরি। কবে থেকে চাকরিটা, কত দিনের জন্য চাকরিটা করতে হবে? দেখো, ফলোইং পোস্ট আর টিউলি কন্ট্রাকচুয়াল বেসিস পিরিয়ড অফ 6 or 11 months আন্ডার দ্য ডিফারেন্ট
ডিপার্টমেন্ট এজেন্সি পিএসইউ অ্যান্ড ত্রিপুরা সার্ভিস লাইবিলিটি। ত্রিপুরার বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট পিএসইউ সরকারি দপ্তরে এই চাকরিটা করতে পারবে। পিরিয়ড হলো 6 থেকে 11 মাস, 6 থেকে 11 মাস, 6 অথবা 11 মাস, ঠিক আছে। 11 মাস পরে তোমার কেন করতে পারে, নাও করতে পারে, তোমাকে বের করে দিলে স্টার্টে করে দিলে কিছু করতে পারবে না। তাহলে এই যে এলডিসি পোস্টটা জিআইবিটির মাধ্যমে নিয়োগ করা যেত। ফার্মাসিস্ট স্বাস্থ্য দপ্তর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, এখানে গ্রুপ সি পোস্ট দেওয়া হয়, এখানে শুধু 20,000 টাকা বেতন, 1 মাস পরে 6 মাস বা 11 মাস পরে চাকরি নাও থাকতে। প্রিয়ন জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হয় ক্লাস 8 পাস, এখানে 9,500 টাকা বেতন, 9,500 টাকা বেতনে নিয়োগ পেয়ে যাবে জিআরবিটি গ্রুপ ডির মতো স্টাফ। জিআরবিটি গ্রুপ ডিতে চাকরি পেতে গেলে 16-17,000 টাকা বেতন দিতে হবে, এখানে 9,500 টাকা দিয়ে পিওন নিয়োগ করা যাচ্ছে। তাই জিআরবিটির মাধ্যমে নিয়োগটা হবেই বা কেন, সেটাও কিন্তু কোশ্চেন জেগে থাকে। এলডি অ্যাসিস্ট্যান্ট তা মাল্টিটাস্কিং স্টাফ, জিআরবিটির মাধ্যমে গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট মাল্টি এমটিএস, যেখানে 16,000 প্লাস বেতন দেওয়া হবে, এখানে 12,500 টাকা থেকে বেতন পাওয়া যাচ্ছে। কোথায় পোস্টিং হবে, ডাইরেক্টর অফ স্মল সেভিং, অর্থাৎ জিআরবিটির মাধ্যমে নিয়োগটা করা যেত। ড্রাইভার কোন দপ্তরে নিয়োগ চলছে, ফার্মাস এগ্রিকালচার ফার্মাস দপ্তরে ড্রাইভার নিয়োগ করা যেত আমাদের কৃষিকলা দপ্তরে, কিন্তু না। আইটি অ্যাসিস্ট্যান্ট বলো এই যে স্বাস্থ্য দপ্তর, নিউরোলজিস্ট, স্পিচ থেরাপিস্ট, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে পোস্টগুলো আছে, ইঞ্জিনিয়ার, তার আরও কিছু পোস্ট আছে যেটি নিয়োগ করা যেত, সম্ভব নিয়োগ করা। যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা নিয়োগ করা যেত, যেহেতু গ্রুপ সি ক্যাটাগরির পোস্ট। তার হচ্ছে টিএনউ টিপিসির মাধ্যমে নিয়োগ করা যেত, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা যেত, জুনিয়র ইঞ্জিনিয়ার টিপিসির মাধ্যমে নিয়োগ হয়, অফিস অ্যাসিস্ট্যান্ট জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা যেত, ড্রাইভার। অর্থাৎ বিজ্ঞাপন যেগুলো বেরিয়েছে সেগুলো জিআরবিটি বা টিপিসির মাধ্যমে যে চাকরি অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোয় সেগুলি টিপিএসসি বা জিআরবিটির মাধ্যমে না দিয়ে ডাইরেক্ট সোফিতে আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে আউটসোর্সের মাধ্যমে। আর ঊনকোটি ডিস্ট্রিক্ট এটা দেখো, অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসার এবং রেভিনিউ ইন্সপেক্টর, এগুলো কিন্তু টিপিএসসির মাধ্যমে নিয়োগ হয়। এবং সার্ভিরা তহসিলদার আমিন, এগুলো কিন্তু 2018 পরে আর কোনো নিয়োগ হয়নি। যদি কোনো দিন নিয়োগ হয় বা যে পোস্টগুলি ক্রিয়েশন করা হয়েছে সবগুলো কিন্তু জিআরবিটির মাধ্যমে নিয়োগ করা হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে কি বিভিন্ন জেলাতে তহসিলদারের ক্রাইসিসে দপ্তরটা চালানো যাচ্ছে না, সার্ভিরের ক্রাইসিসে, আমিনের ক্রাইসিসে, ক্যাঙ্গারু, রেভিনিউ ইন্সপেক্টর, কানোগো বা রেভিনিউ ইন্সপেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সার্ভে অফিসারের যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সির বা এই শূন্যপদগুলি থাকার জন্য দপ্তরগুলি চালানো যাচ্ছে না। এখন দপ্তরগুলি তো চালাতে হবে, অফিসার স্টাফ তো দরকার। তাই ঊনকোটি ডিস্ট্রিক্ট কী করেছে, না আমাদের যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের এনে কাজটা করে, সেই পথাই চলছে। ইন ফিউচার আরও প্রচুর শূন্যপদ ক্রিয়েশন হবে, দেখা যাবে কি প্রত্যেকটা দপ্তর থেকে বলবে অবসরপ্রাপ্ত কর্মচারী সুযোগ দেওয়া হবে। এরপর যখন রেগুলার পোস্টে নিয়োগের কথা বলবে তখন বলবে সোফেদ আন্ডারে দিয়ে দাও। ভবিষ্যৎ কি সেদিকে যাচ্ছে? এখন কোশ্চেন জাগতে পারে ফিক্সড পে কথা যে লয়ে যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কেস আছে, এর কি বিকল্প সংস্থান রাজ্য সরকার সেটা করেছে, সেটাও কোশ্চেন। সভাপতি মাধ্যমে নিয়োগ বা অনুমতি দৃষ্টি প্রসার, এটি কি, এগুলো সবই কিন্তু মন্ত্রিসভাতে পারমিশন নিয়ে, মন্ত্রীদের পারমিশন নিয়েই করা হয়েছে। এখন রেগুলার চাকরির জায়গাতে যদি এই ধরনের চাকরির সংখ্যা দিন দিন বাড়তে থাকে তাহলে চাকরির নিশ্চয়তা দিন দিন কমবে, চাকরির প্রতি বেকারদের আগ্রহ দিন দিন কমবে এবং কম বেতনেই তাদের সেই শোষণমূলক চাকরির বাজারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এই ছিল বিশেষ প্রতিবেদন, যেটা আজকের দৈনিক সংবাদে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছে, একদম পুরো তথ্য সহকারে লিখেছে। আর আমরা কিছু অ্যাডভার্টাইজমেন্টই কালেক্ট করে তার সাথে মিলিয়ে পুরো জার্নালটা প্রকাশ করার চেষ্টা করলাম। এখন সব কিছু নির্ভর করছে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার কি এই ধরনের নিয়োগ প্রক্রিয়াকে উৎসাহিত করবে, নাকি বেকার চাকরি হতে সে ভাই বোনদের জন্য নতুন করে জিআরবিটি বা টিপিএসসির মাধ্যমে নোটিফিকেশন দেবে, পুরোটাই রাজ্য সরকারের উপর নির্ভর। ধন্যবাদ সবাইকে।